এপ্রিলে সহনীয় পর্যায়ে আসবে মূল্যস্ফীতি, জানালেন অর্থ উপদেষ্টা। রমজানে থাকবে না নিত্যপণ্যের সংকট। সংস্কারের জন্য প্রয়োজন নির্বাচনী সরকার, বললেন খন্দকার মোশাররফ। বিনামূল্যে স্বাস্থ্যসেবা দেবে বিএনপি। জনপ্রশাসন সংস্কারে কমিশনের শতাধিক সুপারিশ, কাল প্রধান উপদেষ্টার কাছে দেওয়া হবে প্রতিবেদন। এবং টঙ্গীর তুরাগ তীরে চলছে বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপ। আরও এক মুসল্লির মৃত্যু, প্রাণহানি বেড়ে 7। সবাইকে স্বাগত জানাচ্ছি এশিয়ান নিউজে। আপনাদের সাথে আছি আমি সৈয়দ মাহিউজ্জামান মুখর। শুনছেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। যাচ্ছি পুরো খবরে। মূল্যস্ফীতি সহনীয় পর্যায়ে আসতে আরও 3 মাস অপেক্ষা করতে হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে কথা বলেন তিনি। অর্থ উপদেষ্টা বলেন, আসন্ন রমজানে নিত্যপণ্যের বাজার স্বাভাবিক রাখতে আমদানি বাড়ানো হয়েছে। বিস্তারিত নূর মোহাম্মদ ভূঁইয়ার রিপোর্টে। দর্শক, রিপোর্টটি প্রক্রিয়াধীন রয়েছে, চলে যাচ্ছে পরবর্তী প্রসঙ্গে। বিএনপি সরকারে রেখে যাওয়া স্বাস্থ্য খাতকে ধ্বংস করেছে পতিত আওয়ামী লীগ সরকার, এমন অভিযোগ করেছে দলটির স্বাস্থ্য সংস্থার প্রস্তাবনা কমিটি। গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এই প্রস্তাবনা পেশ করে স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। তিনি বলেন, স্বাস্থ্য খাতে সংস্কার একটি দীর্ঘমেয়াদী প্রক্রিয়া। এটি সংস্কারে প্রয়োজন নির্বাচনী সরকার। এই সময় তিনি আরও জানান, ক্ষমতায় গেলে সবার জন্য বিনামূল্যে স্বাস্থ্যসেবা দেবে বিএনপি। কাউসার আহমেদের রিপোর্টে দেখুন বিস্তারিত। মানুষের মৌলিক অধিকারের মধ্যে অন্যতম স্বাস্থ্যসেবা, কিন্তু বিগত সরকারের দুর্নীতির থাবায় এই খাত ধ্বংসের মুখে। এই খাতটিকে টেনে তুলতে সংস্কার প্রস্তাবনা প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। 24 ঘন্টা স্বাস্থ্যসেবা নিশ্চিত করার পাশাপাশি বেশ কিছু প্রস্তাবনা পেশ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। অন্তর্বর্তীকালীন সরকার স্বল্প মেয়াদে কিছু সংস্কার করতে পারলেও দীর্ঘমেয়াদী সংস্কারের জন্য প্রয়োজন নির্বাচন। বিগত 15 বছর ব্যক্তি স্বার্থে এটাকে গ্রো করতে দেয়নি, কেন একজন গ্রো করলে এখন একজনের যে এক্সপোর্ট মাল যাচ্ছে, আরেকজন গ্রো করলে সেখান থেকে কম্পিটিটর হয়ে যায়, সেই জন্যে দেয়নি। এবং আপনারা জানেন যে সার্বিকভাবে এই বিগত পতিত সরকার এভাবে সুবিধাবাদীদের খপ্পরে পড়ে তারা বিভিন্ন সেক্টরকে ধ্বংস করেছে, আর সর্বশেষে তাদের নিজেকে ধ্বংস করেছে। ভারতকে সুবিধা দিতে বিগত সরকার স্বাস্থ্য খাতের উন্নতি চায়নি বলে অভিযোগ করেন বিএনপির স্বাস্থ্য সংস্কার প্রস্তাবনা কমিটির সদস্যরা। তাদের মূল উদ্দেশ্য কী ছিল? তাদের মূল উদ্দেশ্য ক্যান্সার ডিপার্টমেন্টে যেতে না চলে, এই দেশে ক্যান্সার বিভাগটা যেতে তার লাভ কার? তার পার্শ্ববর্তী দেশের লাভ। আপনারা দেখেন, $10 বিলিয়ন প্রতি মাসে আমাদের দেখা যায় $10 বিলিয়ন এদেশের চলে যাচ্ছে বিদেশে চিকিৎসা করতে আশেপাশে। শিশুকাল থেকে স্কুল, পরিবারের নিয়ম শৃঙ্খলা এবং সহনশীলতার শিক্ষার উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করার প্রস্তাবনার কথা এখানে বলা হয়েছে, এবং যে আইনটা হবে তাতে সেবা গ্রহণকারী এবং সেবা প্রদানকারী সবারই যেন সমতার জায়গা থাকে সেটাকে দৃষ্টি দেওয়া হবে। বিশেষায়িত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সহ দেশেই সব ধরনের উন্নত চিকিৎসার ব্যবস্থা নেওয়া হবে বলে প্রস্তাবনায় উল্লেখ করেছে বিএনপি। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। জনপ্রশাসন সংস্কার নিয়ে কমিশনের প্রতিবেদনের শতাধিক সুপারিশ থাকছে। আজ সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কমিশনের প্রধান আব্দুল মুঈদ চৌধুরী সাংবাদিকদের তথ্য জানান। তিনি বলেন, আগামীকাল দুপুর 12:30টায় প্রধান উপদেষ্টার কাছে জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রতিবেদন জমা দেওয়া হবে। কমিশন প্রধান বলেন, রিপোর্ট জমা দিতে কিছুটা সময় লেগে গেল, কিন্তু কারণ মাঠ পর্যায়ে গিয়ে লোকজনের সঙ্গে কথা বলতে হয়েছে। বিভিন্ন জেলা উপজেলায় গিয়ে কথা বলা হয়েছে, অনলাইনে মতামত নেওয়া হয়েছে। এগুলোর ভিত্তিতে প্রতিবেদন চূড়ান্ত করা হয়েছে। এদিকে কালকে আইন কমিশনও তাদের প্রতিবেদন জমা দেবে। দর্শক, সংবাদের শুরুতে যেমনটি বলছিলাম, মূল্যস্ফীতি
সহনীয় পর্যায়ে আসতে আরও 3 মাস অপেক্ষা করতে হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে কথা বলেন তিনি। এছাড়া তিনি বলেছেন, আসন্ন রমজানে নিত্য পণ্যের বাজার স্বাভাবিক রাখতে আমদানিও বাড়ানো হয়েছে। আমাদের সহকর্মী নূর মোহাম্মদ ভূঁইয়ার প্রক্রিয়াধীন রিপোর্টটি আমাদের হাতে এসে পৌঁছেছে, চলুন দেখে নিই রিপোর্টটি। ঊর্ধ্বমুখী মূল্যস্ফীতির হার 2 অঙ্কের ঘর অতিক্রম করে অনেকদিন আগেই। এর উপর সরকারের অর্থ যোগান বাড়াতে গত মাসে হঠাৎ করে ভ্যাট আরোপের সিদ্ধান্ত নেয় সরকার, যা মরার উপর খাড়ার ঘা হিসেবে মনে করেন নাগরিকরা। এমন পরিস্থিতিতে সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ নিয়ে বৈঠক করেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহউদ্দিন আহমেদ। বৈঠক শেষে অর্থ উপদেষ্টা বলেন, চালসহ বিভিন্ন পণ্য মজুদ সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক না থাকায় বেড়েছে মূল্যস্ফীতি। উঠেছে ডিফারেন্ট কারণ আছে, বিভিন্ন কারণে তো উঠেছে। আপনার টাকা সরবরাহ বেশি ছিল, লোকজন হাতে টাকা ছিল, তারপর সাপ্লাই চেনটা অনেক রকম ব্রোকেন হয়েছে। ওটা নামিয়ে আনতে জোর করে তো নামিয়ে আনা যাবে না, ওই অ্যাড্রেসগুলি করতে হবে। সাথে সাথে কিছু কিছু ব্যাপার আছে, শুধু ইকোনমিক রিজন না। চালসহ বিভিন্ন সরকারি পণ্য সরবরাহ এখন থেকে আর কমতে দেওয়া হবে না জানিয়ে তিনি বলেন, মূল্যস্ফীতি সহনীয় পর্যায়ে আসতে দেশের জনগণকে আরও 3 মাস অপেক্ষা করতে হবে। রোজার সময় কিন্তু আমরা মেজর একটা কথা বলে অ্যাকশন, সেটা কিন্তু ফলটা এপ্রিল মের দিকে যাবে। আমরা আজকে ডিসিশন নিচ্ছি এপ্রিল পর্যন্ত, ফেব্রুয়ারি মার্চ এপ্রিল পর্যন্ত কোনো জিনিসের পণ্য আমরা এসে দেবো না। এই জন্য তো আজকে চাল, ডাল, সার এবং অত্যাবশ্যক কতগুলো জিনিসপত্র আমরা বলে দিতেছি এবং ডেইলি কিন্তু দেওয়া হচ্ছে। এছাড়া মূল্যস্ফীতি কমিয়ে আনতে আগামী মার্চে সংশোধিত বাজেটে ভ্যাট পর্যালোচনা করা হবে বলেও জানান অর্থ উপদেষ্টা। সরকারি ব্যাংক না, অন্য তারাও দিলে হেল্প। নূর মোহাম্মদ ভূঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা। নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ বলেছেন, বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচিতে প্রায় 50 লাখ নতুন ভোটার যুক্ত হতে যাচ্ছেন। আজ রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি। ইসি সচিব বলেন, এবারের হালনাগাদে 49,70,388 জন নতুন ভোটার যুক্ত হচ্ছেন। তবে নির্বাচন কমিশনের লক্ষ্য ছিল 61 লাখের কিছু বেশি। ভোটার তালিকা থেকে মৃত ভোটার বাদ পড়েছেন 15,23,000, শতকরা হিসেবে 1.77%। নারী ভোটার প্রসঙ্গে তিনি বলেন, এবার 16 লাখ নারী ভোটার হতে নিবন্ধন করেছেন। চলমান হালনাগাদ কর্মসূচিতে যারা বাদ পড়েছেন তাদেরও যুক্ত করা হবে তালিকায়। নিবন্ধন চলবে আগামী 11 এপ্রিল পর্যন্ত। এছাড়া অনলাইন আর আঞ্চলিক কার্যালয়ে ভোটার হওয়ার যোগ্যরা নিবন্ধন করতে পারবেন বলেও জানান আক্তার আহমেদ। তিতুমির বিশ্ববিদ্যালয় ইস্যুতে আগামী 7 দিনের মধ্যে পদক্ষেপ নেবে সরকার, এমন আশ্বাসে আমরণ অনশন ভেঙেছেন কলেজটির শিক্ষার্থীরা। রাতে শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব নুরুজ্জামান ও সরকারি তিতুমির কলেজের অধ্যক্ষ অধ্যাপক শিপ্রা রানী মণ্ডলের উপস্থিতিতে তারা অনশন ভাঙে। বেশ কয়েক মাস ধরে বিশ্ববিদ্যালয়ের রূপান্তরের দাবিতে আন্দোলন করে আসছিলেন তিতুমির কলেজের শিক্ষার্থীরা। এই দাবিতে মিছিল, সড়ক রেলপথ অবরোধ, স্মারকলিপি প্রদান ও ক্লাস বর্জন সহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে, যার পরিপ্রেক্ষিতে সম্ভাব্যতা যাচাই বাছাই করতে শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটি বিশেষ কমিটিও গঠন করা হয়। এ বিষয়ে ইতিবাচক কোনো সাড়া না পেয়ে গত 29 জানুয়ারি থেকে দাবি আদায়ে আমরণ অনশন সহ বিভিন্ন কর্মসূচি পালনের ঘোষণা দেন প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা। টঙ্গীর তুরাগ তীরে চলছে মাওলানা জুবায়েরের অনুসারীদের প্রথম পর্বের দ্বিতীয় ধাপের ইজতেমা। ইবাদত বন্দেগীতে সময় কাটাচ্ছেন মাওলানা জুবায়েরপন্থীরা। আজ ফজরের নামাজের পর থেকে শুরু হয়েছে বয়ান। খিত্তায় খিত্তায় ইবাদত বন্দেগীতে সময় কাটাচ্ছেন মুসল্লিরা। চলছে দিনের বয়ান ও দাওয়াতি কার্যক্রম নিয়ে আলোচনা। জিকির আজগারে মশগুল বিদেশ থেকে আসা মেহমানরাও। এতে অংশ নিয়েছেন সারা দেশের অন্তত 22 জেলার ধর্মপ্রাণ মানুষ। আগামীকাল আখেরি মোনাজাতে শেষ হবে দ্বিতীয় পর্বের আয়োজন। এরপর 14 থেকে 16 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে সাতপন্থীদের ইজতেমা। এদিকে ইজতেমায় আরও এক মুসল্লির মৃত্যু হয়েছে। এ নিয়ে ইজতেমায় মৃত ব্যক্তির সংখ্যা দাঁড়ালো 7 জনে। নিহত ওই ব্যক্তির নাম আমির হোসেন। গেল রাত 11টার দিকে 31 নম্বর খিত্তায় মারা যান তিনি। ইজতেমার আরও খবর জানবো সহকর্মী আরিফ খান আবিরের কাছ থেকে। ইজতেমায় আগত যে মুসল্লিরা, এরপরে কিন্তু বয়ান শুরু করেছেন ভারতের মাওলানা ইসমাইল কুদারা সাহেব। অর্থাৎ এই বয়ান কিন্তু আসর পর্যন্ত চলবে এবং আসরের পরে আবার বয়ান হবে এবং যৌতুকবিহীন বিয়ে অনুষ্ঠিত হবে। অর্থাৎ আপনি দেখতে পাচ্ছেন যে বয়ানের
খানিকটা বিরতি চলছে, বিরতির পর কিন্তু হচ্ছে যে যার মতো কেউ কিন্তু বসছেন, সাথী ভাইদের সাথে কথা বলছেন। তাবলিগ জামাতের যারা সদস্যরা রয়েছেন তারা এখানে এসেছেন, অন্তত হচ্ছে এখানে কেউ কোরআন তেলাওয়াত করছেন, কেউ আবার কিতাবে তালিম করছেন, কেউ হচ্ছে আল্লাহর সন্তুষ্টি কামনায় কিন্তু হচ্ছে আপনার কোরআনের তেলাওয়াতের পাশাপাশি বিভিন্ন আমলে মশগুল রয়েছেন। যে যার মতো করে কিন্তু দিনই কাজে মশগুল রয়েছেন। অর্থাৎ হচ্ছে আপনার যেহেতু আগামীকালকে আখিরি মোনাজাত হবে, তো সেই দিক থেকে কিন্তু হচ্ছে এক ধরনের বিভিন্ন আয়োজন কিন্তু তাদের রয়েছেন এবং আগামীকালকে যাবার একটা প্রস্তুতি রয়েছে। তো সব দিক থেকেই কিন্তু হচ্ছে মানুষের মধ্যে এক ধরনের হচ্ছে ভালো লাগা কাজ করছে। প্রথম পর্বেও যেভাবে কানায় কানায় পুরো খিত্তাটা ভরা ছিল, দ্বিতীয় পর্বেও কিন্তু কানায় কানায় পুরো খিত্তাটি ভরা রয়েছে। তবে ব্যতিক্রম এটুকুই যে সড়কে মানুষের জন অবস্থান নেয়নি। অর্থাৎ হচ্ছে আবার অনেকেই কিন্তু আজকে বিকেলবেলা আসবেন, অর্থাৎ হচ্ছে আগামীকালকে আখিরি মোনাজাতে অংশ নেওয়ার জন্য। অর্থাৎ সবকিছু মিলিয়ে কিন্তু রাতে কিন্তু আরো মানুষের ব্যাপক উপস্থিতি বাড়বে, এমনটি কিন্তু প্রত্যাশা করছেন মুসল্লিরা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও ২১শে টেলিভিশনের চেয়ারম্যান আব্দুস সালাম সহ ৪ জনের বিরুদ্ধে দায়ের করা রাষ্ট্রদ্রোহ মামলা বাতিল করে রায় প্রকাশ করেছেন হাইকোর্ট। বিচারপতি এ.কে.এম. আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ ১১ পৃষ্ঠার এ রায় প্রকাশ করেছেন। এর আগে গত ৩১ অক্টোবর তারেক রহমান, আব্দুস সালাম সহ ৪ জনের বিরুদ্ধে দায়ের করা রাষ্ট্রদ্রোহ মামলার কার্যক্রম বাতিল করে তাদের খালাস দেন হাইকোর্ট। অন্য দুজন হলেন ২১শে টেলিভিশনের সাবেক প্রধান প্রতিবেদক মাহাথির ফারুকী খান ও সিনিয়র প্রতিবেদক কনক সারোয়ার। ২০১৫ সালের ৫ জানুয়ারি লন্ডন থেকে তারেক রহমানের দেয়া বক্তব্য ২১শে টিভি সরাসরি সম্প্রচার করে। এই ঘটনায় তারেক রহমান ও আব্দুস সালাম সহ ৪ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা দায়ের করেন তেজগাঁও থানার এসআই বোরহান উদ্দিন। এই পার্টিকুলার মামলাটাতে জনাব তারেক রহমান সাহেব ছিলেন, পাশাপাশি ২১শে টিভির চেয়ারম্যান জনাব আব্দুস সালাম সাহেব এবং প্রখ্যাত সাংবাদিক ডক্টর কনক সারোয়ার সাহেব ছিলেন। ওনাদের বিরুদ্ধে অভিযোগ ছিল রাষ্ট্রদ্রোহীর অভিযোগ। আগে একটা রুল ইস্যু ছিল, সেই রুলটা শুনানির পরে মহামান্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশন মামলাটা বাতিল করে দিয়েছেন। সিরাজগঞ্জ ৩ আসনের সাবেক সংসদ সদস্য ডাক্তার আব্দুল আজিজকে গ্রেফতার করেছে র্যাব। রাতে রাজধানীর কলাবাগান থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব ২-এর মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার খান আসিফ তপু। তিনি বলেন, রাতে রাজধানী কলাবাগান থেকে সিরাজগঞ্জ ৩ আসনের সাবেক সংসদ সদস্য ডাক্তার আব্দুল আজিজকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে সিরাজগঞ্জে একটি হত্যা চেষ্টা মামলা রয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে সম্পত্তি নিয়ে বিরোধের জের ধরে সংঘর্ষে দুই পক্ষের ২ জন নিহত হয়েছেন। সকালে উপজেলার কালীকচ্ছ ইউনিয়নের বিশুতারা গ্রামে এই ঘটনা ঘটে। নিহতরা হলেন বিশুতারা গ্রামের মৃত ওমর আলীর ছেলে আজাদ মিয়া ও একই গ্রামের মিছির আলী ছেলে আনামত মিয়া। নিহতের পরিবার ও পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে একটি ভিটে বাড়ি নিয়ে চাচা আজাদ মিয়ার সাথে ভাতিজা ইনসান মিয়ার বিরোধ চলে আসছিল। এরই জের ধরে সকালে আজাদ মিয়া তার দোকান খোলার সময় ইনসান মিয়া ও তার লোকজন দেশীয় অস্ত্র নিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে। এরপরে প্রতিশোধ নিতে আমানত মিয়ার উপর হামলা করে। পরে স্থানীয় লোকজন তাকে গুরুতর আহত অবস্থায় ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করে। রাজউক উত্তরা অফিস মতিঝিলে একীভূত করার আদেশ ৬ মাসের জন্য স্থগিত করেছে হাইকোর্ট। তারপরেও থেমে নেই অফিস স্থানান্তরের কার্যক্রম। সর্বোচ্চ আদালত থেকে রায় পেয়েও অফিস স্থানান্তরের কার্যক্রম স্থগিত না করায় এর প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী। হাইকোর্ট বিভাগের বিচারপতি ফাতেমা নাজিব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজির দীর্ঘ শুনানি করে রোববার দুপুরে ৬ মাসের জন্য স্থগিতাদেশ দিয়েছিলেন। এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। টাঙ্গাইলে এবার তাঁতিরা শুরু করেছেন চাদর বোনা। অবিকল কাশ্মীরি চাদর, কোনো কোনো ক্ষেত্রে গুণগত মানে কাশ্মীরি চাদরের থেকেও ভালো। তবে গত কয়েক বছর ভারতীয় চাদরের সাথে প্রতিযোগিতায় হোঁচট খায় শাল চাদরের শিল্প।
সরকারি সহযোগিতা পেলে এই এলাকা থেকে উৎপাদন করা সম্ভব বিশ্বমানের চাদর। টাঙ্গাইল থেকে শফিকুজ্জামান খান মোস্তফার পাঠানো রিপোর্ট, জানাচ্ছেন মাজহারুল আমিন শুভ। টাঙ্গাইলের বাসাইল উপজেলার বাথুলি সাজিতে তৈরি হচ্ছে বিশ্বমানের কাশ্মীরি চাদর। একসময় তারা টাঙ্গাইলে শাড়ি বুনতেন। লোকসানের কারণে তারা শাড়ি বাদ দিয়ে এখন প্রায় সারা বছরই চাদর বুনছেন। তবে ভারতীয় চাদরের দৌরাত্মে তারা অসহায় হয়ে পড়েছেন। এলাকায় প্রায় 800 তাঁত ছিল, এখন তা কমে দাঁড়িয়েছে 200-তে। ইন্ডিয়ানের চাদর যদি বাংলাদেশে না ঢোকে তাহলে আমাদের আমরা যে প্রোডাকশন দেই এই চাদরগুলো আমরা ভালো রেটে বিক্রি করতে পারবো এবং আমাদের বাংলাদেশে চাহিদা মিটিয়েও আমরা বিদেশের দিকে আমরা রপ্তানি করতে পারবো। আমাদের চাদরগুলা যদি বাইরের দেশে রপ্তানি করতে সরকার সাহায্য করে তাহলে আমরা একটু লাভবান হব ব্যবসায়ী দিকে। আমরা যে কাজ করি বর্তমানে আমাদের এই সংসার চলে না, সুতার দাম বেশি, বেচতে গেলে আমাদের মজুরি কম হয়। জিনিসপাতির যে দাম, এই দামে মনে করেন যে আমাদের যে কাজ করি সপ্তাহে 1500-1600 টাকা 2000 টাকা, এই কাজে আমাদের সংসার চলা খুব কষ্ট। দেশীয় এই ক্ষুদ্র শিল্পটি বাঁচাতে হলে ভারত ও চীন থেকে চাদর আমদানি বন্ধ করতে হবে। পাশাপাশি সুতার দাম কমানো সহ সরকারি সুবিধা বাড়ানোর দাবি মালিক পক্ষের। চায়না এবং ইন্ডিয়ার মালের সাথে কোনো অংশেই আমাদের মাল খারাপ নয়, বরঞ্চ একটু ভালো, কিন্তু আমরা ইন্ডিয়া থেকে চায়না থেকে মাল আনার কারণে আমরা ওইভাবে মূল্য পাচ্ছি না। এই বছর ইন্ডিয়া থেকে মাল না আসার কারণে আমরা এবার কিছু বাজার পেয়েছি। এই এলাকায় উৎপাদিত চাদর চলে যাচ্ছে দেশের বিভিন্ন অঞ্চলে। কিছু কিছু চাদর মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন দেশেও রপ্তানি হচ্ছে। সরকারি পৃষ্ঠপোষকতা পেলে এই এলাকার উৎপাদিত চাদর হতে পারে একটি রপ্তানিযোগ্য পণ্য, এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা। মাজহারুল আমিন শুভ, এশিয়ান টেলিভিশন। চাঁদপুরে মেঘনা ধনাগোধা সেচ প্রকল্পে সেচ সুবিধা না পাওয়ার অভিযোগ উঠেছে। কৃষকরা জানান, বেশিরভাগ জমি বোরো চাষের জন্য প্রস্তুত করা হলেও পানি সংকটে রোপণ করা যাচ্ছে না চারা। যদিও সেচ কর্তৃপক্ষের দাবি নির্ধারিত সময় সরবরাহ করা হচ্ছে পানি। প্রতিনিধি সুমন আহমেদের তথ্যচিত্রে জানাচ্ছেন সঞ্জিদা হক। চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় বোরো মৌসুমে সেচ সুবিধা নিশ্চিতে 1987-88 অর্থ বছরে নির্মাণ করা হয় মেঘনা ধনাগোধা সেচ প্রকল্প। একটি পৌরসভা ও 14টি ইউনিয়নের 13,602 হেক্টর জমি রয়েছে প্রকল্পের আওতায়। কৃষকরা বলছেন, চলতি বছর বোরো চাষের জন্য জমি প্রস্তুত করেছেন তারা। জানুয়ারির প্রথমে সেচের পানি দেওয়ার কথা থাকলেও নির্ধারিত সময়ে অধিকাংশ এলাকায় পৌঁছায়নি পানি। এতে অতিরিক্ত খরচে পানি সংগ্রহ করতে হচ্ছে তাদের। চারার বয়স 2.5 মাস হয়ে গেছে, মানে লাগাইতে পারি না পানির অভাবে। অনেক কালকেও আমি বলছি যে প্রজেক্ট যে ম্যানেজার করে, আরে বলছি করতে আরো 15 দিনও এদিকে পানি পাইবেন না। অনেক কুলকিয়ার না ভাইয়া অনেক সেলু মেশিন লাগাইছে। পানির জন্য ধান নষ্ট হয়ে যেতে গেছে। আমরা সেলু দিয়া পানি দিই, এতে খরচ হয় না। ধানের চারা প্রায় বাতিয়ে যাচ্ছে 2 মাসের উপরে যেতে আছে। কৃষি অধিদপ্তর বলছেন, সঠিক সময়ে চারা রোপণ করতে না পারলে ক্ষতির মুখে পড়বে কৃষকরা। যদিও সেচ কর্তৃপক্ষের দাবি নির্ধারিত সময়ে সরবরাহ করা হচ্ছে পানি। আমাদের মতলব উত্তরে এবার 9,984 হেক্টর জমির আবাদের লক্ষ্যমাত্রা নিয়ে কৃষক তাদের কার্যক্রম শুরু করেছে এবং ইতিমধ্যেই তারা বীজতলা তৈরি করে ফেলেছে। সঠিক সময় যদি চারা রোপণ করতে না পারে তাহলে উৎপাদন এবং আবাদ লক্ষ্যমাত্রা ব্যাহত হবে বলে আমরা আশঙ্কা করছি। আমাদের 30টি পানি ব্যবস্থাপনা দল, যেটা কৃষকদের সমন্বয়ে এবং আরও স্থানীয় লোকজনের সমন্বয়ে গঠিত, তারা তাদের সঙ্গে আলোচনা করে এবং আমরা আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও তাদের সঙ্গে আমরা কথা বলে এবং আমাদের যে স্থানীয় জেলা প্রশাসন তাদের সঙ্গে আমরা সমন্বয় করে আমরা আমাদের পানি সরবরাহ অব্যাহত রেখেছি। চলতি মৌসুমে মতলব উত্তর উপজেলায় বোরো চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 9,984 হেক্টর। সঞ্জিদা হক, এশিয়ান টেলিভিশন। শেষ করবো এশিয়ান নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। এপ্রিলে সহনীয় পর্যায়ে আসে মূল্যস্ফীতি, জানালেন অর্থ উপদেষ্টা। রমজানে থাকবে না নিত্যপণ্যের সংকট। সংস্কারের জন্য প্রয়োজন নির্বাচনী সরকার, বলেন খন্দকার মোশাররফ। বিনামূল্যে স্বাস্থ্যসেবা দেবে বিএনপি। জনপ্রশাসন সংস্কারে কমিশনের শতাধিক সুপারিশ, কাল প্রধান উপদেষ্টার কাছে দেওয়া হবে প্রতিবেদন।
এবং টঙ্গীর তুরাগ তীরে চলছে বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপ। আরও এক মুসল্লির মৃত্যু, প্রাণহানি বেড়ে 7। এশিয়া নিউজ এ পর্যন্ত। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ সবাই।